রাখছে। তার সাথে নিঝুম রাত, কিন্তু কোমল দিঘির পাশেই একটা বড় মির্জা বাড়ি, যেখানে বাস করে মির্জারা। আর মির্জা বাড়ির একজন সুপুত্র, অবাধ্য এবং অনিয়ন্ত মানব, যে কিনা কারো কথার ধার ধারে না। সেই মানবটা একটা ঘুমন্ত পরীর পাশে বসে আছে আর নিজের কঠোর এবং প্রচুর পরিমাণে দাম্ভিক চাহনি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। কিন্তু মানুষটা তোরা দাম্ভিক, গভীর অহংকারী হলেও তার চাহনির মধ্যে কোনো অহংকার নেই, কোনো দাম্ভির্য, কোনো অনিয়ন্ততা নেই। সে শুধু একটা কোমল চাহনি দিয়ে শুধুমাত্র ঘুমন্ত পরীটার দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই পুরোটা শুধু তার, এই পরীটা পুরোটাই তার হবে, আর কারো হবে না। আর এটা ভেবে সেই গাম্ভীর্য নিজের মুখে রেখে সে ধীরে সুস্থে রুম থেকে বাহিরে হয়ে চলে যায় আর খুব ভালো করে দরজাটা লাগিয়ে দেয়, কারণ সে জানে তার পরীটা কখনোই নিজের দরজাটা লাগিয়ে ঘুমায় না, কারণ সে এই মির্জা বাড়ির একটা আলোকসজ্জা, যে সবাইকে আলোকিত করে রাখে, কিন্তু নিজের প্রতি কোনো তার দায়িত্ব জ্ঞান নেই। যার কারণে জঙ্কুক হাসে। জঙ্কুক মির্জা বাড়ির একটা চেরাগ, যে কিনা এই বংশের বাতি, কিন্তু তারপরও সেই পুরুষটা প্রচুর পরিমাণে অহংকারী, দাম্ভিক, তার সাথে অনিয়ন্ত্রণ, ব্যবসা সামলায় বাবার সাথে, কিন্তু তারপরও তার হুঙ্কার এবারের বড় বড় কর্তাদেরকেও নাড়িয়ে দেয়। যখন সে নিজের রুমে যাচ্ছিল তখনই পিছন থেকে একটা দাম্ভিক শব্দসুর ভেসে আসে, দাঁড়াও জঙ্কুক। এটা শুনি জঙ্কুক নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে আর বলে, তুমি এখানে কেন এসেছো? আর তখনই যখন পিছনের মানুষটা শব্দ করতে যাবে, জঙ্কুক আবার বলে, তুমি আমার পিছা করা বন্ধ করে দাও। তুমি যাই করো কখনোই তের থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমি জঙ্কুক মির্জা কখনোই তেকে ছাড়বো না, আর তে আমার হবে। বাবা তুমি সরে যাও আমার জীবন থেকে, না হলে আমি কখনোই তোমাকে ছেড়ে কথা বলবো না। এটা শুনি জঙ্কুক মির্জার বাবা আরিম মির্জা বলে, চুপ করো বেয়াদ্দপ, তুমি তোমার বাবার সাথে এভাবে কথা বলবে? এটা শুনে জঙ্কুক পিছন দিকে ঘুরে তাকায়, তার লাল চোখ দুটো দেখে জঙ্কুক আর ওর এত দাম্ভির্য দেখে আরিম বলে, চুপ করো, তোমার এই চোখগুলো দিয়ে আমাকে দেখা বন্ধ করো। তুমি কি মনে করো তুমি যদি আমাকে ভয় পাও আমি ভয় পাবো? তুমি কি আমার ঘরে হয়েছো নাকি আমি তোমার ঘরে? এটা বলেই ও অনেক বেশি রাগান্বিত হয়ে ওইখান থেকে চলে যায়। চুপচাপ জঙ্কুক নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু সে ঘুমাতে ঘুমাতেও সেই পরীটার কথা ভাবে, যে পরীটা ওর মনের সবটুকু দখল করে আছে, তার চিন্তা ভাবনা, তার অহংকারের পতন, তার বিনাশিনী, আর তাকে সে এতটা ভালোবাসে। কিন্তু সেই ছোট্ট পরীটা কি জানে সে একটা পুরুষের এতটা জুড়ে আছে আর এতটা সে নিয়ন্ত্রণ করে? সে কখনোই বুঝতে পারবে না সেই পরীটা কিভাবে তাকে নিয়ন্ত্রণ করছে। আর এটা ভাবতেই ওর মুখে একটা বাঁকা মসৃণ হাসি চলে আসে আর জঙ্কুক তখনই ঘুমিয়ে পড়ে সেই পরীটার কথা ভাবতে ভাবতে। সকাল হয়, মির্জা বাড়ির আশেপাশে সবগুলো ফুল গাছে পানি দেওয়া হয় মালি দিয়ে, আর সেটার ঘেরানে প্রত্যেকটা মানুষের মুখ উজ্জ্বল হয়। ঘরের সবাই অনেক বেশি হাস্যজল অবস্থায় ছিল। তখনই সেই মির্জা বাড়ির ছোট্ট পরীটা হেঁটে আসে আর বলে, বড় পাপা আপনি কোথায় যাচ্ছেন? আমি আপনার সাথে যেতে চাই। আমি না খুব ভালোবাসি ওকালতি, আমি বড় হয়ে উকিল হতে চাই। এটা শুনে আরিম মির্জা হাসে আর বলে, হ্যাঁ তুমি যা হতে চাও তোমাকে আমরা তাই বানাবো, তুমি নিজের জীবনটাকে গুছিয়ে চালাও, আমরা কখনোই মানা করব না। আর এটা বলে সে হাত জল মুখে তাকে কপালে চুমু দেয় দেখে, আর তারপর ওইখান থেকে চলে যায়। হ্যাঁ, কিন্তু ইয়াং মির্জা বাড়িতে বরাবরের মতোই মেয়েদেরকে খুব সম্মান দেওয়া হয়, কিন্তু তে একটু বেশি ভালোবাসা পায়, বিকজ তার স্বভাব, তার আচরণ খুবই নম্রভদ্র এবং ইনোসেন্ট, খুবই চঞ্চল একটা মেয়ে, যার কারণে সবাই তাকে অনেক বেশি ভালোবাসে। চলো মির্জা বাড়ি সম্পর্কে কিছু তথ্য জানা যাক। মির্জা বাড়ি, এখান থেকে ডক্টর, ইঞ্জিনিয়ার এবং উকিল সহ অনেক বড় বড় কাজের মানুষ বের হয়েছে, যার কারণে এলাকার সবাই তাদেরকে খুব ভালোবাসে। তাদের একজন রাইভালও আছে, যেটা হচ্ছে সর্দার বাড়ি। সর্দার বাড়ির মানুষগুলো তাদের খুব হিংসা করে, কিন্তু কখনোই মির্জা বাড়ির সামনে তারা
আসতেও পারেনি, কারণ তারা ধারে কাছেও না তাদের এত সুন্দর ট্যালেন্টের কাছে, যার কারণে এলাকার সবাই তাদেরকে অনেক ভালোবাসে আর সম্মান করে। কাই মির্জা, আরিম মির্জা কিংবা সুহো এবং সুবিন মির্জা, যাদের মধ্যে একজনের কাছে আসলেই সবাই খুব ভালো চিকিৎসা পায় কিংবা উন্নত বিচার পায়, যার কারণে সবাই এদেরকে খুব ভালোবাসে। চলো এদের সম্পর্কে আরেকটু ইনফরমেশন জানা যাক। কাই এবং জেনি মির্জা, এরা দুইজন খুব ভালো দম্পতি ছিলেন আর তাদের এই মির্জা সাম্রাজ্য তারা নিজেরাই গড়েছে। কাই মির্জার 3টা ছেলে এবং 1টি মেয়ে আছে। আরিম মির্জা, যিনি কাই মির্জার বড় ছেলে, আর তার ওয়াইফের নাম জিন মির্জা, আর তার 2টা সন্তান আছে, জেকে মির্জা আর জিমিন মির্জা। আর এরা দুইজনেই এই বংশের বড় এবং সবার ছোট সদস্য। সাথে সুহো মির্জা, তার ওয়াইফ জিসু মির্জা, আর তাদের একটা মাত্র সন্তান তে মির্জা, আর ছোট ভাই সুবিন মির্জা আর তার ওয়াইফ ইউনজুন মির্জা, আর তাদের 2টা সন্তান আয়ু এবং সুগাম, আর তাদের একমাত্র মেয়ে কাই মির্জার একমাত্র মেয়ে সেলিনা মির্জা, যিনি তাদেরও 2 সন্তান জেহোব এন্ড লিসা, তার মানে লিসা এই 3 ভাইয়ের সন্তানের একমাত্র ফুয়াতো বোন। আর চলো এখন প্রেজেন্টে যাওয়া যাক। যখনই সবাই রান্নাঘরে হুড়মুড়িয়ে পড়ে, জিমিন বলে, দেখতে আসো না, আমরা গিয়ে দেখি বড় আম্মু নাকি উপরে ছাদে কিছু দিয়েছে, নিশ্চয়ই ওটা জলপুরি আচার হবে। এটা শুনে তের মুখে পানি চলে আসে আর বলে, আরে জিমিনা, তুই এটা বলিস না এত জোরে, আর না হয় এখনই এখানে আয়ু চলে আসবে, আমাদের ভাগে কম হয়ে যাবে না। এটা শুনে সবাই হাসে, কারণ সবাই শুনছিল। তখনই জিন বলে, তোমরা কি বলছো, এখানে আমরা সব শুনে ফেলেছি, যাও, তোমরা কিচ্ছু পাবে না, আর ছাদে উঠে আচার খাওয়া এটা কেমন অভ্যাস? তখনই সিউনজুন বলে, হ্যাঁ ভাবি, তোমরা যা বলেছ। তখনই জিসু, তের মা, বলে, আমার পেটেই বাদর, না হলে জিমিন আর তার সাথে আয়ুম, তারা তো কত কিউট, সুইট আর ভদ্র মেয়ে। যাও যাও, তোমরা যত ইচ্ছে তত আচার খেতে পারো, তোমরা টেরেসে গিয়ে আচারগুলো নিয়ে আসো। এটা শুনে সবাই খুশিতে আত্মহারা, তে একটু মন খারাপ করে। তখনই তার বড় মা জিন এসে বলে, না, তে সবচেয়ে বেশি ভদ্র মেয়ে এই বাড়ির, তে আর আয়ু। আর এটা শুনে সবাই হাসে, কারণ সবাই নিজের বাচ্চাদের রেখে অন্যের বাচ্চাদের অনেক বেশি প্রশংসা করছিল। তখনই সবাই বাড়ির বাইরে চলে আসে আর বাগানে খেলতে থাকে আর কথা বলতে থাকে। এখানে কারো বয়সী 20-এর বেশি ছিল না। এখানে সবচেয়ে বেশি বয়স যার ছিল সেও ছিল আয়ু, যে বড় ছিল এখানে, কিন্তু তারপরও তার বয়স এতটাও বেশি না, সে একমাত্র 20 বছরের এখন। তখনই ওইখানে গাম্ভীর্যের এক প্রতীক মিস্টার জিয়ন জংকুকের এন্ট্রি হয়। জিয়ন জংকুক মির্জা, যাকে দেখে সব পরিবারের সবাই গুটিয়ে যায়, কারণ জংকুক ডাইরেক্টলি তার দাদারও ওপরে, তার দাদাও কখনো তার কথা ফেলে না। সে এই পুরো বংশের একমাত্র বড় নাতি, যার কারণে সবাই তাকে প্রচুর সম্মান করে। আর এই বংশের সবচেয়ে বেশি সম্মান সেই অর্জন করেছে, যেখানে সেলিনা একজন ডক্টর, তারপর আরেম একজন উকিল, এবং সুহু যে মারা গেছেন সে অনেক ভালো একজন অ্যাডভোকেট ছিল, আর এখন সুবিন যে একজন ভালো ইঞ্জিনিয়ার। আর এই গ্রামে যত ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে তার সব কিছুর দায়িত্ব সে ছিল। আর এখানে যে সবচেয়ে বড় বিজনেসম্যান এবং একজন হার্ট সার্জন, আর সেই গ্রামে থেকেও সে খুব ভালো করে নিজের পড়াশোনা কমপ্লিট করেছে। আর সে এখন 28 বছরের একজন তাগড়া পুরুষ, যুবক, কিন্তু তাকে দেখলে কি ভাবতেই পারবে না তার বয়সটা এতটা হয়েছে। কিন্তু তার গাম্ভীর্য, তার কথাবার্তা, তার কথার স্টাইল সবগুলো এতটা নিখুঁত আর এতটা আকর্ষণ করে মানুষদের, যারা কেউ চিন্তাও করতে পারবে না। আর বিপরীত দিকে তাদের ছেলে সুবিনের, সে এখনো পড়াশোনা করছে, আর এখন সে বাইরে আছে কলেজের জন্য, সে ঢাকাতে গেছে। তার ওপর থেকে আয়ু, জিমিন আর তে গ্রামের একটি স্কুলে পড়াশোনা করে, কিন্তু গ্রাম হলেও তাদের পড়াশোনার মান খুব ভালো, কেননা তারা একটা স্ট্রং ফ্যামিলি থেকে বিলং করে, আর তাদের নিজের পারিবারিক স্কুলে সবাই পড়ে। আর এখানে পড়ার জন্য সবার অনেকটা যোগ্যতার প্রয়োজন হয়, যার কারণে এই মির্জা বাড়ির স্কুলটি খুব পরিচিত সব জায়গায়। যখনই জেকিকে প্রবেশ করতে দেখে তখন
তখনই সবাই ওইখান থেকে ভয়ে পালিয়ে যায় তীর সহ। তখনই জঙ্কুকের মনে একটা দুঃখের গান চলে, কারণ সে চায় তার ছোট্ট পরীটা যেন তার থেকে দূরে না যায়। তার ছোট্ট পরীটার বয়স এখন মাত্র 17 হয়েছে, যার কারণে সে খুব ভয় পায় এই গাম্ভীর্য টানা পুরুষটাকে। ছোটবেলা থেকেই তে একটু দূরে দূরে থাকে, কিন্তু তখনই জিমিন চলে আসে আর তার ভাইকে জড়িয়ে ধরে বলে, ভাইয়া আমি তোমাকে অনেক মিস করেছি, তুমি কখন এলে? তখনই জেকে বলে, আমি রাত্রে এসেছি। তুমি এখানে কি করছো? যাও যে সবার সাথে খেলো, সময় কাটাও। আর হ্যাঁ, নিজে স্কুলের পড়াশোনাটা টাইম মতো করে নেবে, এটা তোমাদের লাস্ট ইয়ার স্কুলে, তারপর কলেজ যাবে। এটা শুনে জিমিন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমরা তো কলেজ যাব। তুমি জানো আয়ু আপু তো যে কলেজে পড়ে না, আমি আর তেও সে কলেজে পড়তে চাই। তুমি জানো তীর না খুব শখ ঢাকায় গিয়ে পড়ার, সেও সুগা ভাইয়ার কলেজে পড়তে চায়, আর আমরা ওইখানে একা থাকবো 3 জনে। এটা শুনে জেকের পুরো শরীরে আগুন ধরে যায় আর বলে, কি তোমরা ওইখানে কেন থাকবে, তাও আবার একা? যাও এখান থেকে। এটা শুনে জিমিন খুব ভয় পেয়ে যায় আর বলে, ভাই তুমি এইভাবে কেন কথা বলছো? আমরা তো জাস্ট আমাদের মনের কথা বলেছি, আর এটা তেই চায়। এটা শুনে জঙ্কুক বলে, মির্জা বাড়ির মেয়েরা কখনোই একা থাকবে না, কোথাও না। আর তোমরা কখনোই কলেজে পড়তে ঢাকা যাবে না, কোনো মেয়ে যাবে না। আর আয়ু খুব শীঘ্রই যখন মির্জা এই আরশিনগরের কলেজ উদ্বোধন হবে, তখনই ওরা এখানে ট্রান্সফার হয়ে যাবে। আমি তোমাদের জন্য ভালো ভালো প্রফেসর এখানে আনবো, আর এখানে ভালো একটি কলেজ স্থাপন করব, তোমরা টেনশন করো না, যাও এখান থেকে। আর এটা বলেই ও ওইখান থেকে চলে যায়। তখনই জিন ওইখানে খুব গম্ভীরভাবে তাকিয়ে থাকে জঙ্কুকের দিকে, আর সে ভাবতে থাকে সে তার ভাই বোনদের কতটা ভালোবাসে। আর মৃত স্বামীর স্ত্রী জিসুম সেও বলে, দেখে সে এত দূরে পাঠাতে চায় না, আগে তো সুহু পরপারে চলে গেছে, এখন জিসু তার মেয়েটাকে নিয়ে এখানে থাকে, আর এই জন্য সে চায় না তার মেয়েটা দূরে যাক। কিন্তু জিসু মনে মনে সবার দিকে খুব বেশি আভারী, কারণ জিসুর হাজবেন্ড মিস্টার সুহুকে কেউ একজন মেরে ফেলেছে, কিন্তু তারপরেও সে এখানে আছে। আর তার কোনো ইনকাম সোর্স নেই, কিন্তু সে এখানে রানীর হালে আছে, সবার মতোই, লাইক সুবিন, ইউনজুন এবং আরএম জিনের মতো। আর তার বাচ্চার খরচও সব এই ফ্যামিলি টানে, কখনোই কোনো বিষয়ে কোনো কথা বলে না। শুধু তাই নয়, সবার মতোই জিসুরও অনেক ভরি ভরি গহনা আছে, এর জন্য অনেকগুলো ডিপোজিট করা আছে, যার কারণে জিসুর কোনো টেনশন নিতে হয় না। আর ও জানে এই ফ্যামিলি তাকে অনেক বেশি ভালোবাসে। পরবর্তীতে যখন জঙ্কুক নিজের রুমে চলে যায়, তখনই তার পিছু পিছু তার ফ্রেন্ড ইউনো আসে, যে এতক্ষণ পিছনে দাঁড়িয়ে সব শুনছিল। আর ও বলে, কিরে ভাই, তুই তো খুব সেলফিশ, তুই একমাত্র তোর নীল পরিটার জন্য তুই তোর বোন আর তোর চাচাতো বোনের ঢাকা যাওয়ার স্বপ্নটাকে চুরমার করে দিচ্ছিস। এটা শুনে জঙ্কুক বলে, চুপ।